ইউ এখানেও আমি খুব রিসেন্টলি একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম ইসলামিক স্টাডিজের উপরে, ইসলামিক এডুকেশনের জন্যই মেইনলি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করলাম। এই আমার রেজাল্ট হয়েছে মাত্র, এটা হলো জানুয়ারিতে আমাদের ডিসেম্বরে পরীক্ষা হলো এবং জানুয়ারি কেমন তো স্টাডিজে আমি লেখাপড়া করলাম। তো আলহামদুলিল্লাহ। আপনি হায়াতুর রহমান সাহেব বাড়ি? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট স্যার নড়াইল। নড়াইল। আপনি কাছেরই লোক আমাদের, আমার বাড়ি হলো গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাছেই তো, নেইবারহুড। হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা গোপালগঞ্জ থেকে জি স্যার। সরাসরি একটা খেওয়া নৌকা ছিল চাপল স্যার এখন চাপাইল একটা স্যার খুব সুন্দর একটা ব্রিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিজটা আমরা দেখিনি আর কি, ব্রিজটা সুযোগ হয়নি, কারণ আমি গোপালগঞ্জ কলেজেরই স্টুডেন্ট, বঙ্গবন্ধু কলেজেরই। ওখান থেকে নড়াইল আমাদের এইভাবে যাতায়াত ছিল এক সময়। তাছাড়া খুলনা দিয়েও আমরা যাতায়াত করেছি। তো আর এমনিতেই আমি যাই, আমার ভালো লাগে, নড়াইলটা আমার খুব ভালো লাগে। আপনাদের চিত্রা নদীটা খুব ভালো লাগে, হ্যাঁ, ওখানে নৌকা ভ্রমণ। থ্যাংক ইউ স্যার। এখন স্যার চিত্রা নদীতে সাঁতার কেটেই বড় হয়েছি স্যার। আচ্ছা, ওই চিত্রা নদীর উপর দিয়ে আগে একটা ব্রিজ, পরে নতুন আর একটা ব্রিজ হয়েছে। নতুন ব্রিজটা অনেক উঁচু করে শহরের ভিতর দিয়ে ঢুকেছে। হ্যাঁ ওটা জিগজ্যাগ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার খুব ভালো লাগে। ভিক্টোরিয়া কলেজ বাউন্ডারির ভিতরে ঢুকেছি, ওখানে আমাদের আত্মীয় স্বজন চাকরি করে, আমার কিছু রিলেটিভ চাকরি করে। আপনাদের মিষ্টি খুব সুস্বাদু, নড়াইলের মিষ্টি। প্যারা সন্দেশ স্যার। ইনশাআল্লাহ স্যার, একদিন খাওয়াবো ইনশাআল্লাহ। আমাদের কিছু আত্মীয় আছে, সে আমার বাসায় আসে, নড়াইলেরই, সে ওই কলেজেরই টিচার। তো উনি আমার বাসায়, আমার শ্বশুর বাড়ির লোক উনি, আমার হ্যাঁ ভিক্টোরিয়া কলেজের প্রফেসর, নড়াইল ভিক্টোরিয়া কলেজের প্রফেসর, আমার ব্রাদার ইন ল আর কি। তো উনি যখন আমার বাসায় আসেন, ওখান থেকে প্যারা সন্দেশ নিয়ে আসেন, বেশি করে নিয়ে আসে, যাতে করে আমি খুব এনজয় করি আর কি। তো ভালো, ইনশাআল্লাহ আপনার এই শুভযাত্রা হোক, এই আল্লাহ আপনার এই যাত্রাকে সহজ করে দিক। আমিন। এক্সাইটিং, যেহেতু সিএতে আপনারা প্রথম ক্লাস করছেন, এক্সাইটিং। তো একটু কষ্ট আছে, লেখাপড়া অবশ্যই লাইফটা একটা শেপে চলে আসবে ইনশাআল্লাহ। এবং আপনি যদি ধারাবাহিকভাবে পড়ালেখা করেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সাকসেস করবে। তো ঠিক আছে, হায়াতুর রহমান সাহেব, ইনশাআল্লাহ আরো কথা হবে। জি আরেকজন। জি আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রাশেদুল হাসান। বর্তমানে কাজ করছি স্যার এই কাশেম এন্ড কো চার্টার্ড অ্যাকাউন্টস। আমার বিবিএ হয়েছে স্যার, বিবিএ কমপ্লিট করেছি স্যার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আর দেশের বাড়ি স্যার সিরাজগঞ্জ। পাবনা সিরাজগঞ্জ না? জি স্যার। জি স্যার। পাবনা সিরাজগঞ্জ, খুব সুন্দর, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সিরাজগঞ্জে আমি অনেকবার গিয়েছি, আমার খুব ভালো লাগে। এই তো নদীর উপরে তো না, যমুনার ব্রিজ পার হলেই তো না? জি স্যার, যমুনা নদী পার হলেই, যমুনা সেতু পার হলেই সিরাজগঞ্জ স্যার, টাঙ্গাইলের ওইখানে। আমরা গতবার অডিট পেয়েছিলাম আপনাদের সিরাজগঞ্জ। তো আমি ওই আরবি অডিট পেয়েছিলাম, সেই উপলক্ষে সিরাজগঞ্জ আমি গিয়েছিলাম। আর এছাড়াও আমি অনেকবারই গিয়েছি আপনাদের সিরাজগঞ্জে। লুঙ্গি খুব বিখ্যাত। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আরো কথা হবে। জি ইনশাআল্লাহ স্যার। নেক্সট আরেকজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নাসিম উদ্দিন ভুইয়া, আমার বাসা মানে খুলনাতে আমার বাড়ি। আমি রহমান আনিস এন্ড কোম্পানিতে আছি স্যার। 7 কলেজের আন্ডারে মাস্টার্স শেষ করলাম, খুলনা বিএল কলেজ থেকে বিকম শেষ করলাম স্যার। খুলনা বিএল কলেজ থেকে? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো খুলনা বাসা কোথায় আপনার? খুলনা স্যার কুয়েটের পাশে স্যার। কুয়েটের পাশে? একেবারে পাশে স্যার, একটু আউটসাইডে। হ্যাঁ, কুয়েটের পাশে। তো ভালো। খুলনা হলো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন? শ্বশুর বাড়ি। আপনি খুলনায় তো আমার যাওয়াই হয়।
আর আমি বসুন্ধরা গ্রুপে খুলনায়, বিশেষ করে মংলায় বসুন্ধরা গ্রুপের 2টা প্রতিষ্ঠান আছে, বসুন্ধরা সিমেন্ট এবং এলপিজি। তো এইখানে আমি চাকরি করেছি অনেক বছর, প্রায় 5 বছর। সে হচ্ছে এটা 2000 সালে, 2000 সাল থেকে 2004 সালের এন্ড পর্যন্ত আমি 2000 জানুয়ারি থেকে একেবারে 2004 সাল পর্যন্ত মংলায় চাকরি করেছি। থাকতাম খুলনায়, টুটপাড়া থাকতাম প্রথম, তারপরে বয়রা এলাকায় চলে গেলাম, তারপরে ওখানে আমরা চাকরির বাকি 3-4 বছর ওখানে কাটালাম। সেখানে আমার শ্বশুর বাড়ি, আত্মীয়তা হলো খুলনায়। এই অবস্থা আপনাদের সাথে আছে তো ইনশাআল্লাহ। নাসিম সাহেব না? নাসিম জি, ইনশাআল্লাহ। আপনাদের যদি কারোর বাধা না থাকে, ইনফর্মাল না থাকে, তাহলে আপনারা ক্যামেরা অন করে কথা বলতে পারেন। জি প্লিজ, আরেকজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার হেলাল খান, বাসা হচ্ছে মাদারীপুর, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিবিএ এমবিএ দুইটাই। বিজ্ঞান প্রযুক্তি কি গোপালগঞ্জ এটা? না না, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, হোম টাউন মাদারীপুর। মাদারীপুর, আচ্ছা। তো আমাদের কাছেই, আমার বাড়ি গোপালগঞ্জ, জি মাদারীপুর। জি স্যার, কাছাকাছি, একই জেলা। হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি, এটাই তো আপনার প্রথম ক্লাস না? সিএ ইনস্টিটিউটে প্রথম ক্লাস করছেন এই সেশন থেকেই? জি স্যার। আর আমি আছি হচ্ছে আপনার নুরুল ফারুক হাসান এন্ড কোং। নুরুল ফারুক হাসান, ইনশাআল্লাহ। ওকে হেলাল সাহেব, জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি দীপ্ত কুমার সাহা, হোম ডিস্ট্রিক্ট রংপুর, রাজশাহী কলেজ থেকে অনার্স কমপ্লিট ফাইন্যান্সের উপর। এখনো এমবিএ করা হয়নি স্যার, সামনে করব আশা রাখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে। আছি হক ভট্টাচার্য দাসে। আচ্ছা ইনশাআল্লাহ। জি জি, দ্বিতীয় বাবু, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, শুনছি স্যার। আমি কাউসার জামিল বলছি, স্যার ডিস্ট্রিক্ট হচ্ছে স্যার পাবনা থেকে। আচ্ছা স্যার আমি অনার্স মাস্টার্স করেছি স্যার তিতুমির থেকে, গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে। আচ্ছা স্যার এখন স্যার আছি এসআর ইসলাম এন্ড কং। তো আপনার সাবজেক্ট কি ছিল অনার্স মাস্টার্স এ? অ্যাকাউন্টিং ছিল স্যার আমাদের। স্যার অনার্স মাস্টার্স, আপনার অনার্স মাস্টার্স এর ব্যাচটা ছিল স্যার, বিবিএমবিএ না স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি তো অ্যাকাউন্টিং লাস্ট ব্যাচ আমাদের। ঠিক আছে, আপনার জন্য তো রাইট ট্র্যাকেই আছেন আপনি অ্যাকাউন্টিং এ, যেহেতু আশা করি আপনার সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, আরেকজন দোয়া রাখবেন স্যার। জি ইনশাআল্লাহ, অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বিপুল, জি বলেন। স্যার আমি অপূর্ব হাওলাদার, আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর স্যার। আমি বিবিএ করছি ঢাকা কলেজ থেকে স্যার। আপনাদের দুইজন পেলাম, মাদারীপুরের দুইজন পেলাম। হাওলাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ইসাবা মারিয়াম, আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আর বিবিএ করেছি আমি ঢাকা সিটি কলেজ থেকে, ফাইন্যান্স মেজর ছিল। ফাইন্যান্স মেজর। আর বিবিএ লাস্ট ইয়ারই শেষ হয়েছে। জি লাস্ট ইয়ার ডিসেম্বরে রেজাল্ট হয়েছে, আর লাস্ট ইয়ার জুলাইতে শেষ হয়েছে রিটেন। তারপরেই এখন আমি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে আছি, ওখানে অডিট। ভালো ফার্ম, বড় ফার্মে আছেন তো ভালোই। এটা আপনার খুবই রেগুলার স্টুডেন্ট, আমি যেটা বুঝছি সেটা হলো আপনার কোনো গ্যাপ নাই, জাস্ট বিবিএ কমপ্লিট করার পরেই সিএতে ভর্তি হয়ে গেছেন, এই তো? জি স্যার, আমার রেজাল্টের আগেই আমি জয়েন করেছিলাম, মানে ডিসেম্বরে রেজাল্ট হয়েছে, বাট আমি নভেম্বরেই জয়েন করেছি। আপনার গ্যাপ নাই একেবারে, খুব ভালো। রংপুর বাড়ি আপনার না? জি সরি স্যার, বুঝতে পারিনি। আপনার গ্রামের বাড়ি, দেশের বাড়ি, গ্রামের বাড়ি রংপুর? জি স্যার, রংপুরে, রংপুর শহরেই আমাদের বাড়ি আর কি। জি, আমার অনেক কলিগ আছে রংপুরের, অনেক কলিগ আছে আমার সাথে কাজ করে। আচ্ছা। আমি নিজেও রংপুর বেড়াতে গিয়েছি, খুব সুন্দর জায়গা। স্যার আপনার বাসা রংপুরে?
না না, আমার অনেক কলিগ আছে যারা আমার সাথে একসাথে আমরা কাজ করি, রংপুর, নীলফামারী, অনেক এদিকে কাজ করে, আমরা একসাথে কাজ করি। রংপুরটা ওদিকে আমার খুব ভালো লাগে আর কি। আমি নীলফামারী গিয়েছি আমার কিছু অডিটের কাজে, ওখান থেকে আসার পথে রংপুরে আমি হোল্ড করেছি, ওখানে থেকেছি, আবার এদিকে এসেছি আর কি। সুন্দর, খুব গ্রিন মনে হয়েছে আমার এই এলাকাগুলি, গাছপালায় ভরপুর একেবারে। এরপর আবার ঘুরে যাবেন স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আরেকজন। হ্যালো, আসসালামু আলাইকুম জি স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। বিপ্লব, আপনি কেমন আছেন? জি স্যার, অনেক ভালো আছি স্যার। স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। জি স্যার। আর আমার হচ্ছে ফার্ম হচ্ছে আইব এন্ড মাহমুদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর আমি হচ্ছে নর্দার্ন কলেজ বাংলাদেশ বিবিএ প্রফেশনাল কোর্স কমপ্লিট করছি, মেজর ইন ফিনান্স। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের যাব, আশা করি একসাথে আমরা ক্লাস করব বেশ কয়েকটা সেশনে, আপনাদের জি স্যার, এনজয় করব ইনশাআল্লাহ। হ্যাঁ জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম মোহাম্মদ রাজিব আহমেদ কোথায়? জি স্যার। স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমি ইউরোপকো কোম্পানিতে আছি। আর আমার পড়াশোনা স্যার কুমিল্লা চান্দিনা রেজাউল আহমেদ কলেজ, মেজর হচ্ছে মার্কেটিং, এমবিএ করতেছি স্যার তেজগাঁও কলেজ থেকে। ঠিক আছে রাজিব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই জার্নি, এটা একটা জার্নি বলতে গেলে সিএ পাস করা, লং জার্নি, হ্যাঁ, লং ওয়ে টু গো। তো আশা করি আমার সাথে আপনার যে কোনো ক্লাস এনজয়েবল হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি হচ্ছে মোহাম্মদ ইসরাফিন স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে বিবিএ করেছি, অ্যাকাউন্টিং ছিল মেজর, আর এখন এমবিএ করছি ভিক্টোরিয়াতে স্যার। আর ফার্ম হচ্ছে খানওয়াব শফিক রহমান এন্ড কোম্পানি। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার নাম মেহেদি হাসান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। আমি পিনাকিয়ান কোম্পানিতে আছি। আর আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আমার মেজর ছিল ম্যানেজমেন্ট, ওইখান থেকেই সিএ প্রফেশনে আসা। গুড, ভেরি গুড, ওয়েলকাম টু সিএ প্রফেশন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। আমি জাহিদুল ইসলাম স্যার, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, এন্ড আমি কুমিল্লা ডিগ্রি কলেজ থেকে আমি অনার্স কমপ্লিট করছি অ্যাকাউন্টিং এর উপরে। এখন বর্তমানে আমি এইচএম এনএম এন্ড চার্টার্ড অ্যাকাউন্ট সঙ্গে আমি আছি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আমার নাম তৌফিক, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আমি এসএফ আহমেদ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে আছি। আমি অনার্স কমপ্লিট বিবিএ কমপ্লিট করছি খুলনা গভর্নমেন্ট বিএল কলেজ থেকে, ওখানে এমবিএ অ্যাডমিট হয়ে আছি আর সিএ তে আছি আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা ক্লাস সময় যদি ইনফর্মাল না থাকেন আপনারা ক্যামেরাটাও অন করতে পারেন। হ্যাঁ, তো আপনাদেরও দেখলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমার নাম মতেশ পাল, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি, আমার মেজর অ্যাকাউন্টিং এ। আর আমি আছি মসিমোহিত হতেনটন চার্টার্ড অ্যাকাউন্টেন্টে। মসিমোহিত আছেন ইনশাআল্লাহ, ভালো ফর্মে আছেন। জি ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন উদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বিবিএ এমবিএ করছি অ্যাকাউন্টিং এর উপর। এখানে আছি হচ্ছে এ ওয়াবেন কোম্পানি। এ হবে তো দুজন পেলাম, এ ওয়াবেন কোম্পানি। জি জি। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম
স্যার আমার হোম ডিস্ট্রিক্ট যশোর মাইকেল মধুসূদন দত্ত কলেজ, সংক্ষেপে অনেকে এমএম কলেজ বলে। এখান থেকে আমার বিবিএ কমপ্লিট করা, এই যে ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হয়েছে। আমি হচ্ছে ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানি এই ফার্মে আছি আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ সিএ প্রফেশনে আপনাকে স্বাগতম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাফি আশরাফি আল মাহমুদ। আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি 2019 সালে। এবার আমি ঢাকা কলেজ থেকে বিবিএ করছি, আর পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টিং করতেছি বিশ্বাস নির্মলা কোম্পানি ফার্ম থেকে। আপনি বোধহয় ইন্টারমিডিয়েট থেকেই ভর্তি হয়েছেন না? জি স্যার, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেই ভর্তি হয়েছি স্যার। জিপিএ এর শর্ত পূরণ করেছেন আপনি? স্যার কথাটা বুঝতে পারিনি, আরেকবার একটু স্যার। জিপিএ 5 দুইটা কমপ্লিট করে যে শর্তটা ওইটা পূরণ করেছেন না? জি স্যার, জি স্যার। ডাবল জিপিএ 5, জি ইনশাআল্লাহ 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 আপনাদের সহজ হবে ইনশাআল্লাহ। জি নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সিদ্দিকুর রহমান। স্যার আমি ঢাকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে বিবিএ পাস করেছি। এখন আছি হক ভট্টাচার্য দাস চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে স্যার মুন্সিগঞ্জ। জি ঢাকার লোকই বলতে গেলে। জি 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 স্যার, ঢাকা। জি স্যার, সবকিছুই ঢাকায়। জি স্যার। জি ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। বলেন আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আলমনিরা পারভিন, হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে অনার্স করা, অ্যাকাউন্টিং মেজর। এখন ইসলাম জাহিদ কোম্পানিতে আছি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখি খুলনা আর যশোরের লড়াইয়ের লোকে বেশি পাচ্ছে। ঠিক আছে, জি জি ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের এই অল্প কিছুদিন আপনাদের যে কটা ক্লাস নিব, আশা করছি আপনাদের সুন্দরভাবে আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারবো। আমরা দুইজনে ক্লাস নিচ্ছি চারটা বিষয়ে। একজনে কোম্পানি জ্যাক পড়াবেন, আর আমি কন্ট্রাক্ট ল এবং এর সাথে আরো একটা দুটো ল পড়াবো। ইনশাআল্লাহ আমাদের জার্নি সুন্দর হবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম কাউসার, আমার হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জ। আমি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি এবং এখন আমি মরসিমুইদ হক এন্ড কোম্পানিতে আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি মোহাম্মদ হুমায়ুন ফরিদ বলছি, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি যশোর সরকারি সিটি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করছি, এমবিএ তে এখনো অ্যাডমিট হয় নাই। আমি আছি ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানিতে। জি জি ঠিক আছে, আপনাদের ওয়েলকাম ইনশাআল্লাহ। জি নেক্সট। স্যার দোয়া রাখবেন আমার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি আলাউল ইসলাম বলতেছিলাম। আমি তিতুমির কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করছি, আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও। কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং এ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আক্তার বলেন। স্যার আমার নাম ফারজানা আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স করছি ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার। আমি পূর্বী দাস, আমি নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ কমপ্লিট করেছি, অ্যাকাউন্টিং মেজর ছিল।
আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আর আমি এখন আছি সাজন দাসান কোম্পানিতে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হচ্ছে মুতাহিদ হোসেন আরিফ স্যার। আমি নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স এন্ড মাস্টার্স, বর্তমানে আমি আসাম সাবিনান কোম্পানি থেকে সিএ করতেছি। স্বাগতম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম আলাল, আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। আমি গাজীপুর ভাল বদর আলম গভ কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট করছি। আমি আছি আক্তার আমিন অ্যাকাউন্ট থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ হোসেন বলেন। স্যার আমি মোহাম্মদ আরিফ হোসেন বলছিলাম। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আর আমি বরিশাল বিএম কলেজ থেকে বিবিএ করছি অ্যাকাউন্টিং এ। আর রহমান মুস্তফা আলম এন্ড কং এ আমি 1 জানুয়ারি 2020 জয়েন করছি। ধন্যবাদ আরিফ। ইনশাআল্লাহ আরেকজন। ওই দিন জি বলেন। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশিকুর রহমান বলছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট ঈশ্বরদী পাবনা। আমি গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ থেকে বিবিএ কমপ্লিট করছি, আর এখন বর্তমানে আমি আছি এসএফ আহমেদ এন্ড কোম্পানিতে। এসএফ আহমেদ। জি ঠিক আছে আশিকুর, ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে, কথা মিশ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি মোহাম্মদ আদিব আল তাসিউদ্দিন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সন্দ্বীপ চিটাগং। আমি এলেভেলস কমপ্লিট করেছি, এখন আমি আছি হাওলাদার হোসেন কং এ। আপনি কি সন্দ্বীপেই থাকেন এখনো? আপনার না স্যার, আমি সন্দ্বীপে, আমার গ্রামের বাড়ি। আমার সন্দ্বীপে, আমি ঢাকাতেই বড় হয়েছি। আমার ফ্যামিলি সারা জীবন ঢাকাতে। ঠিক আছে জি স্যার। ধন্যবাদ আদিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। নেক্সট। বলেন। হ্যাঁ, মোর্শেদ কামাল বলছিলেন বোধহয়। মোর্শেদ কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মোর্শেদ কামাল, ইনশাআল্লাহ ধন্যবাদ। আরো কথা হবে। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম শাকির আহমেদ, হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি বিবিএ কমপ্লিট করছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, অ্যাকাউন্টিং মেজর। আর হচ্ছে আমি বর্তমানে হচ্ছে আহমেদ জাকিরান কোম্পানিতে আছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে শাকির আহমেদ, ইনশাআল্লাহ কথা হবে। স্যার দ্রুত আমরা পরিচয় পর্বটা শেষ করে আমরা একটু ক্লাসে ঢুকবো। আর কি বাকি আছেন কেউ? কথা বলেন না এরকম কেউ বাকি আছেন? কথা বলেন না এরকম আর কেউ বাকি আছেন? বাকি নাই স্যার। স্যার আমি সতুল ধর স্যার, বিবিএ করে আসছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এখন স্যার হাওলাদার ইউনিভার্সিটি আছি। হাওলাদার ইউনিভার্সিটি আছেন সত্যজিৎ। আপনি আপনি কার আর্টিকেল? আপনার স্যার আমার প্রিন্সিপাল স্যার আমজাদ স্যার। আচ্ছা সত্যজিৎ, ইনশাআল্লাহ কথা হবে। জি স্যার, থ্যাংক ইউ। তো আপনাদের আর যদি কারোর বাকি না থাকে কথা, তাহলে আমরা একটু ক্লাস সেশনে ফিরে যাই।
প্রথম দিনে ক্লাস একটু পরিচয় হয়, একটু সবার সাথে সবার একটু শেয়ারিং দরকার আছে। আমার ব্যাপারে আপনারা বাই দিস টাইম জেনেছেন, আমি দিন ইসলাম, আপনাদের টিচার, বিজনেস ল আমি আপনাদেরকে পড়াবো। তো আজকে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। খুব ভালো আইন, কোনো কঠিন কিছু না, সহজ, একটু পড়লে আপনারা বুঝে যাবেন। অনেকের হয়তো এই আইন সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণাও আছে। প্রফেশনালি কিভাবে পড়তে হবে আমি আপনাদের টেকনিকটা ইনশাআল্লাহ শিখিয়ে দেবো, একটু সহজে আপনারা বুঝে যাবেন, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই। তো আমরা আর কেউ কথা বলার বাকি আছেন না হলে জি স্যার। জি প্লিজ বলেন দ্রুত। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রায়হান হোসেন, গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর, বিবিএমবিএ দুইটাই হচ্ছে গাজীপুর থেকে, বাহাউলপদ্র আলম সরকারি কলেজ থেকে, আর বর্তমানে হচ্ছে হাওলাদার ইউনুস এন্ড কোতে আছি। হাওলাদার ইউনুস আর পেলাম দুইজন। ঠিক আছে রায়হান, ইনশাআল্লাহ কথা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। এনিবডি এলস? আপনাদের সাথে মোটামুটি সবার সাথেই কথা হলো, তো আমরা একটু ক্লাস সেশনে ফিরে যাই। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি সুমন চন্দ্র ভদ্র, মাহফিলকে আছি স্যার। আর আমার বিবিএ হচ্ছে আপনার চান্দিনা রাজন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, এমবিএ করতেছি তেজগাঁও কলেজ থেকে স্যার। আচ্ছা আচ্ছা, গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করছি আমাদের আজকের পড়া, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, বহু পুরনো আইন, বাংলায় চুক্তি আইন বা কন্ট্রাক্ট অ্যাক্ট, চুক্তি আইন 1872 সালের আইন। আমরা ক্লাস শেষে আপনাদের এই প্রেজেন্টেশনটা এটা শেয়ার করে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো কন্ট্রাক্ট অ্যাক্ট পড়তে গেলে একটু ডেফিনেশনটা আমাদের দেখতে হয়, কন্ট্রাক্ট অ্যাক্ট কিভাবে ডিফাইন করা হয়েছে, আইন কিভাবে ডিফাইন করেছে আমরা একটু দেখি। যে 2-এর-H ডেফিনেশন সেকশনটা হলো 2-এর-H 1872 বলেছে, কোট করেছি আমি, দেখেন, an act, an agreement enforceable by law is a contract. An agreement enforceable by law is a contract. কোন সম্মতি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোন সম্মতি যদি আইন দ্বারা বলবৎ হয়, এনফোর্সেবল, বলবৎযোগ্য যদি হয়, তাহলে সেটা কন্ট্রাক্ট হয়ে যাবে। দুই পক্ষের ভিতরে কোনো বিষয়ে একটা সম্মতি হয়েছে, আপনি সিএ পড়তে চান আর আপনার প্রিন্সিপাল আপনাকে ছাত্র হিসেবে নিতে চায়, দুইজনের ভিতরে এটা একটা সম্মতি। এখন এই সম্মতিটা আইন দ্বারা বলবৎযোগ্য, তার মানে আপনার যে কোয়ালিফিকেশন আছে থাকা উচিত সেটা আছে, প্রিন্সিপালের যে কোয়ালিফিকেশন থাকার কথা তা আছে, এটা আইন দ্বারা স্বীকৃত। সুতরাং এই সম্মতিটা যদি আইন দ্বারা বলবৎ হয়, তাহলে এটা একটা চুক্তিতে রূপান্তর হবে, কন্ট্রাক্ট হবে। তাহলে আমরা এই কথাটা একটু মনে রাখবো যে কন্ট্রাক্ট হচ্ছে an agreement enforceable by law is a contract. সহজ। এই ডেফিনেশনকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা কয়টা অধ্যায় পাই দেখেন। একটা হলো an agreement, there must be an agreement, তার মানে কোনো এগ্রিমেন্ট না হলে কোনো কন্ট্রাক্ট হবে না, there must be an agreement. আর the agreement is
টু বি এনফোর্সেবল বাই ল, এটা দ্বিতীয় অংশ। এই সম্মতিটা আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। তার মানে বেআইনি কোনো সম্মতি, বেআইনি কোনো সম্মতি চুক্তি হবে না, আইন দ্বারা যেহেতু বলবৎযোগ্য নয়। আপনার সাথে আমি একটা সম্মতি এরকম হলো যে আপনি রাস্তার মাঝখানে বড় একটা গর্ত করে রাখবেন, মানুষের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, এরকম কাউকে আপনি চিট করবেন, এইসব কাজগুলি আইন দ্বারা সম্মত না, আইন সম্মত না, বেআইন। এই জন্য এই সম্মতির চুক্তি হবে না। এজন্য বলা হয় যেহেতু একটা সম্মতি এবং সেটা আইন সিদ্ধ, এই জন্যই বলা হয় an agreement not enforceable by law is void। এটা দুইয়ের এইসে যেমন কন্ট্রাক্ট বা চুক্তির ডিফাইন করা হয়েছে, তেমনি বাতিল সম্মতি বা বাতিল চুক্তিও বলা হয় অনেক সময় বাতিল এগ্রিমেন্ট। আসলে বাতিল যখন হয়ে যায়, সম্মতি যখন বাতিল হয়ে যায়, তখন আর তার নাম কন্ট্রাক্ট হয় না, তখন তার নাম হয় বাতিল সম্মতি। ঠিক পরের সেকশনটাই 2 তার আগেরটা, যে বাতিল সম্মতি কাকে বলে, পরীক্ষা আসে হোয়াট ইজ এ ভয়েড এগ্রিমেন্ট, তখন হবে যে ওই আগের কথাটাই শুধু একটা নট বসবে, an agreement not enforceable by law is void। আইন দ্বারা যদি এনফোর্সেবল না হয় তাহলে সেটা বাতিল। বাতিল কি? বাতিল সম্মতি। অনেক সময় অনেক জায়গায় আমরা দেখি বাতিল ভয়েড কন্ট্রাক্ট লেখে, অনেক জায়গায় লেখা দেখা যায়, কিন্তু আসলে মূল শব্দটা হবে ভয়েড এগ্রিমেন্ট, আইন তাই বলে। তাহলে আমরা দুইটা ডেফিনেশন আমরা এখান থেকে শিখলাম। একটা হলো an agreement enforceable by law is a contract, an agreement not enforceable by law is void। is void মানে is a void agreement। এই আমরা দুইটা ডেফিনেশন আমরা এখান থেকে ডেফিনেশন চ্যাপ্টার থেকে শিখলাম। কারোর কাছে কঠিন মনে হচ্ছে? জি না স্যার। না স্যার, সহজ, মনে রাখতে হবে। কারণ আপনার বাকি যত পড়ালেখা হবে, এই যে যত আমরা এখন বাকি পড়বো, এই দুইটা কথার উপরেই সব বাকি পড়ালেখা। একটা হলো ভয়েড। স্যার ডেফিনেশনটাকে স্যার আর একটু एग्जांपल দিয়ে স্যার বোঝালে আমাদের জন্য স্যার আরো ক্লিয়ার হতো, তে পরবর্তীতে স্মরণ রাখতে পারি স্যার আমরা। আমরা থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। an agreement enforceable by law, এগ্রিমেন্ট মানে হলো সম্মতি, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো কাজ করা বা না করাকে বলা হয় সম্মতি। যেমন আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, আর আমি আপনাকে বললাম যে আমার গাড়িতে আপনাকে ঢাকা থেকে চিটাগং আমি পৌঁছাই দিব। আপনার যাওয়ার প্রয়োজন আর আমি আপনাকে গাড়িতে পৌঁছাই দিব, এইটা একটা সম্মতি। এখন এটা সম্মতি মানে এটা এগ্রিমেন্ট, আমরা এটা এগ্রিমেন্ট করলাম যে আপনি 1000 টাকা দিবেন, আপনাকে আমি চিটাগং গাড়িতে নিয়ে যাব, পৌঁছাই দিব, এটা একটা সম্মতি। কিন্তু এই সম্মতিটা আইন দ্বারা এখন কন্ট্রাক্ট এখনো হয় নাই। কারণ কন্ট্রাক্ট হতে হলে এখানে একটা টেস্ট করতে হবে যে এই কাজটা কি আইন দ্বারা এটাকে আইন এটাকে অ্যাকসেপ্ট করে কিনা, এটাকে এনফোর্সেবল হয় কিনা, বলবৎযোগ্য, আইন কি এটাকে বলবৎ করে কি করে না। যদি আপনাকে চিটাগং পৌঁছায় দেওয়ার বিষয়ে আমি বলেছি যে আমার গাড়িতে আপনাকে চিটাগং পৌঁছায় দিব, তো এইটা আইনে কোনো বিষয় এখানে বাধা নাই, বিষয়টা অসম্ভব না। আমার গাড়ি আছে, আপনি যাবেন, পৌঁছায় যাবেন,
এই সম্মতিটা আইনের কোন রকমের কোনো ব্যাঘাত ঘটছে না। সুতরাং যদি তাই হয়, এটা আইন যদি এটাকে বলবৎ করে, তাহলে এই কাজটা একটা চুক্তি হয়ে গেল আপনার সাথে আমার, এটার নাম হবে তখন চুক্তি। কিন্তু আপনার সাথে কন্ট্রাক্ট হলো এরকম, আপনি চিটাগং যাবেন আর আমি চিটাগং আপনাকে পৌঁছায় দিব 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের ভিতরে আপনাকে চিটাগং পৌঁছায় দিব 10,000 টাকা বা 50,000 টাকা, 1 লাখ টাকা। এই কাজটা একটা অসম্ভব ব্যাপার। এই জন্য অসম্ভব কোনো কাজ আইন এটাকে বলবৎ করে না। অসম্ভব বিষয়, আইনের যেসব আইনে নিষিদ্ধ বিষয়, এগুলি আইন স্বীকৃতি দেয় না। 10 মিনিটে আপনাকে চিটাগং পৌঁছায় দেওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। বর্তমান যত টেকনোলজি আছে সব টেকনোলজি ব্যবহার করেও আমার দ্বারা সম্ভব না। সুতরাং এই অসম্ভব বিষয় নিয়ে যে যদি কিন্তু সম্মতিত হয়েছে, আপনি 1 লাখ টাকা দিবেন, আপনাকে আমি 10 মিনিটে চিটাগং পৌঁছা দিব, এটা একটা সম্মতি। কিন্তু এটা চুক্তি নয়। কেন চুক্তি নয়? যে এটা একটা অসম্ভব বিষয়, এটা সম্ভব নয়। এই অসম্ভব বিষয় হওয়ার কারণে কি করলো না, আইন এনফোর্সেবল বাই ল হলো না। এই যে এনফোর্সেবল বাই ল, এটা এই সমস্যা হলো, এটা এই এনফোর্সেবল বাই ল। আইন এটাকে এনফোর্স করে না। অসম্ভব জিনিসকে আইন এনফোর্স করে না, বলবৎ করে না। সুতরাং এই 10 মিনিটে চিটাগং পৌঁছায় দেওয়া, এটা একটা বাতিল সম্মতি, বাতিল চুক্তি নয়, এটা বাতিল সম্মতি, যেটা 2 জি কে আমরা বলেছি। আচ্ছা, মনে করেন না অন্তত 1 ঘন্টায় তো পৌঁছা দেওয়া সম্ভব, 1 ঘন্টায় তো প্লেনে পৌঁছা দেওয়া সম্ভব। হ্যাঁ, আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, আপনি 1 ঘন্টার ভিতরে চিটাগং যেতে চান, আমি বললাম হ্যাঁ পৌঁছা দিব। এটাও আইন দ্বারা এনফোর্সেবল কিনা এটাও টেস্ট করতে হবে। আমি যে পৌঁছায় দিব, কিন্তু আমার নিজের কোনো বিমান নাই, বিমান কোম্পানির সাথে ওরকম কোনো বিষয় নাই, বিমানের টিকিটও আপনাকে দেইনি আমি, কিন্তু আমি বলছি আপনাকে আমি পৌঁছা দিব। এটা যদিও সম্ভব হয়, কিন্তু আমার দ্বারা অসম্ভব, কারণ আমার ওই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। সুতরাং আমার জন্য এই কাজটা অসম্ভব, আর অসম্ভবের জন্য এটাও ভয়েড এগ্রিমেন্ট হবে, কন্ট্রাক্ট হবে না। এই হলো আমরা আপনাকে। আবার মনে করেন আরো একটা এক্সাম্পল দিই। আমি আপনাকে বললাম যে আপনি মিস্টার এক্স কে হত্যা করবেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিব। এটা একটা সম্মতি, আপনি 1 লাখ টাকা পাবেন, 1 লাখ টাকার বিনিময়ে আপনি একজনকে মানুষ খুন করবেন, এটা একটা সম্মতি। কিন্তু এই খুন বাংলাদেশের দণ্ডবিধিতে নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজ আইন এনফোর্স করে না, আর যেহেতু এনফোর্স করে না, সেহেতু এটা চুক্তি নয়, এটা কন্ট্রাক্ট নয়, এটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট, যেটা আমরা বলেছি। তাহলে বুঝলাম কি, এগ্রিমেন্ট যদি এগ্রিমেন্ট এনফোর্সেবল হয় তাহলে কন্ট্রাক্ট, আর এগ্রিমেন্ট যদি নট এনফোর্সেবল হয় তাহলে ভয়েড। এবার বুঝছেন কিনা? থ্যাংক ইউ স্যার। স্যার শুধু এগ্রিমেন্ট হলেই হবে না, সেটা লিগ্যাল হতে হবে, সেটা কন্ট্রাক্ট। সেই লিগ্যাল শব্দটা লিগ্যাল হতে হবে, সেই শব্দটা লিগ্যাল না লিখে এই শব্দটা একটু মনে রাখতে হবে। শব্দটা হচ্ছে এই যে লাল করে রেখেছি আমি, এনফোর্সেবল। কারণ অনেক লিগ্যাল কাজও এনফোর্সেবল হয় না, এই জন্য শব্দটা ব্যবহার করছে এনফোর্সেবল, বলবৎযোগ্য। এনফোর্সেবল মানে বলবৎযোগ্য, বলবৎযোগ্য হতে হবে। তো বলবৎযোগ্যের একটা অংশ হলো লিগ্যাল। ইললিগাল জিনিস তো বলবৎযোগ্যই না, কিন্তু অনেক লিগ্যাল জিনিসও বলবৎযোগ্য না, সেটা আমরা দেখব। তাহলে আপনাকে যদি বলি যে আমি আপনাকে একটা বই দিব যেটার দাম 10,000 টাকা, আপনি আমাকে 10,000 টাকা দিবেন, আপনাকে আমি একটা বই দিব, এইটা কি এগ্রিমেন্ট নাকি এটা কন্ট্রাক্ট?
এটা ডিপেন্ড করবে এই কোশ্চেনটার উপরে, যে আপনাকে আমি যে বইটা দিব এইটা এই কাজটা আইন কি এনফোর্স করে কি না, বা আপনি যে 10,000 টাকা দিবেন আইন এটাকে এনফোর্স করে কিনা। যদি আইন এটা এনফোর্স করে, বলবৎ করে, কোনো সমস্যা নাই, এটা কন্ট্রাক্ট। যদি এটাও যদি আইন এনফোর্স না করে তাহলে এটাও বাতিল হয়ে যাবে। আপনারা জানেন অনেক সরকারের নিষিদ্ধ বই থাকে, অনেক কিছু, যে বইগুলি পাবলিশ করা বিক্রি করা নিষেধ, অথচ সেই বইয়ের জন্য আপনার সাথে আমি চুক্তি করলাম, তাহলে তো এটা বলবৎযোগ্য হবে না। এরকম ব্যাপারটা। তো আমরা শুধু এখান থেকে এতটুকু শিখি যে যে কোনো সম্মতি দুই পক্ষে বা তৃতীয় 2-3 পক্ষের মধ্যে কোনো সম্মতি যদি এনফোর্সেবল হয়, লাল করে রেখেছি কথাটা, যদি এনফোর্সেবল হয় তাহলে এটা কন্ট্রাক্ট, যদি এনফোর্সেবল না হয় তাহলে এটা শুধুই সম্মতি এবং সেটা বাতিল সম্মতি, শুধুই সম্মতি, বাতিল সম্মতি। বোঝা গেছে? জি স্যার। এখন প্রশ্ন হলো তাহলে কোন সম্মতি বৈধ বা এনফোর্সেবল, কোন সম্মতি অবৈধ বা আনএনফোর্সেবল, এর একটা নলেজ না থাকলে আমরা তো বুঝতে পারবো না। তাহলে আপনাদের কোনটা এনফোর্সেবল আর কোনটা নন এনফোর্সেবল সেটাই তো আপনাকে জানতে হবে, যে কি হলে এনফোর্সেবল হয়, কি হলে নন এনফোর্সেবল হয় না। এটাই তো এখনকার এই মুহূর্তের কোশ্চেন, ঠিক না? এই মুহূর্তের কোশ্চেন যারা আপনারা ক্লাসে অ্যাটেন্ড করছেন, তো এটা আমি আশা করব আপনারা সবাই খেয়াল করে ক্লাস শুনবেন, আপনাদের পড়া সহজ হয়ে যাবে, আপনাদের পড়াটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা না শুনেন, ফাঁকি দেন, আপনাদের লাইফে আপনি নিজেই ফাঁকিতে পড়বেন। আমার তো কোনো সমস্যা নাই, আমার তো পাস করতে হবে না, আপনাদের পাস করতে হবে। হ্যাঁ, তো এটা আপনারা দুটো জিনিস শিখতে পারলেন। এবার আসেন যে কোন কোন সম্মতি, তাহলে কোন কোন সম্মতি। শব্দ হলো দুইটা, একটা হলো এগ্রিমেন্ট, একটা হলো এগ্রিমেন্ট। হ্যাঁ, একটা হলো এগ্রিমেন্ট, এই একটা শব্দ আমরা শিখলাম। আর একটা হলো এনফোর্সেবল। এই দুইটা হলো শব্দ আমরা মেইনলি শিখলাম। কেমন? এগ্রিমেন্ট আর এনফোর্সেবল, এই দুইটা শব্দ আমরা এই মুহূর্তে শিখতে পারলাম। যে যে কোনো সম্মতি, যে কোনো বিষয় দুই পক্ষ একমত হলেই সেটা এগ্রিমেন্ট, সেটা এগ্রিমেন্ট হয়ে গেল। কিন্তু সেই সম্মতিটা যদি এনফোর্সেবল হয়, সেইটা যদি এনফোর্সেবল হয় তাহলে এটা কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট এনফোর্সেবল, কন্ট্রাক্ট হবে। ঠিক তেমনি ভাবে এবার অল্টারনেটিভলি আসি, এগ্রিমেন্ট নট এনফোর্সেবল, ভয়েড কি? ভয়েড এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট নট এনফোর্সেবল, ইট ইজ ভয়েড এগ্রিমেন্ট। শুধু ভয়েড বললেও হবে, শুধু ভয়েড বললেও হবে, বাতিল, এইটা আমরা শিখছি। এখন প্রশ্ন হলো তাহলে কোন এগ্রিমেন্ট ভ্যালিড আর কোন এগ্রিমেন্ট ভয়েড, এটা আমাদেরকে জানতে হবে। আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ। তার জন্য আমরা সেকেন্ড পার্টে চলে যাই, একের অধীনে সেকেন্ড প্যারা, এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট, চুক্তির উপাদান।
এই এনফোর্সেবল হতে হলে একটা কন্ট্রাক্টের মধ্যে এই উপাদানগুলি সব থাকতে হবে। সেটা আমরা একটু লিখেছি একটু আগে একটা লাইন, an agreement becomes enforceable by law when it fulfills certain conditions। সহজ ইংরেজিতে লেখা, কোনো কঠিন কথা, এর ভিতরে একটা কঠিন শব্দ নাই। an agreement, একটা সম্মতি, becomes enforceable, বলবৎ হয়, by law, আইনের দ্বারা, when it fulfills certain condition, যখন এটা কিছু শর্ত পূরণ করে তাহলেই বলবৎ হয়। বলবৎ হয় কখন? যখন কোন শর্ত পূরণ করে। তাহলে ফুলফিল সার্টেন কন্ডিশনস, এইটাকে এবার লাল করি, এই শব্দটা এবার হলো কন্ডিশনস। an agreement becomes enforceable, আমাদের ওই যে আগে লাল করা আছে এনফোর্সেবল, এই এনফোর্সেবল কখন হবে? আফটার ফুলফিলমেন্ট অফ সার্টেন কন্ডিশনস, কিছু শর্ত পূরণ সাপেক্ষে। যদি শর্ত পূরণ করে তাহলে এটা এনফোর্সেবল হবে, যদি শর্ত পূরণ না করে তাহলে এটা এনফোর্সেবল হবে না। These conditions, এই যে কন্ডিশন, these conditions are called essential elements of a contract। কেমন? এই কন্ডিশনটাকে বলা হয় এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট, চুক্তির উপাদান, প্রয়োজনীয় উপাদান। আমি যদি এক কাপ চা খেতে চাই, তার কিছু এলিমেন্ট লাগবে। এলিমেন্ট লাগবে, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তো চিনি দরকার নাই, কিন্তু চায়ের লিকার লাগবে, চায়ের পাতার জ্বালানো রং লাগবে, অন্তত এই দুইটা। এই দুইটা এলিমেন্টস হইলে অ্যাটলিস্ট একটা ডায়াবেটিক্স চা বলা যাবে। আর যার ডায়াবেটিক্স নাই তার তিনটে উপাদান লাগবে, চার লিকার লাগবে, পানি লাগবে, আর চিনি লাগবে, এটা এলিমেন্টস। এখন আপনার পানি আছে, চিনি আছে, চায়ের গুঁড়া নাই, তাহলে এটা কাপের ভিতরে দিয়ে যদি বলেন নেন চা খান, এটা কি চা হবে? হবে না। বলবো যে ভাই এটা কি চা নাকি? চায়ের এলিমেন্টস তো পুরোপুরি হয় নাই। চায়ের গুঁড়া আছে, চিনি আছে, কিন্তু পানি নাই, স্যার খান এক কাপ চা। আপনি নড়াইলে আসছেন বেড়াইতে, এক কাপ চা খেয়ে যান, তাহলে পানি কই? পানি নাই, তো চা হয় না। এটা চা এলিমেন্টস, এসেনশিয়াল এলিমেন্টস, উপাদান, উপাদানগুলি থাকতে হবে। তো এই এলিমেন্টস গুলি হচ্ছে কন্ডিশন, অথবা সেই কন্ডিশন গুলিকেই বলা হয় এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট। ওই যে কে যেন বললো যে লিগালি ভ্যালিড হতে হবে, লিগালি ভ্যালিড হতে হবে। ওই লিগাল ভ্যালিডিটি, এটাই হচ্ছে একটা এলিমেন্ট। এই এলিমেন্ট না থাকলে এটা তো ভ্যালিড বা কন্ট্রাক্ট হবে না। যে সেই এলিমেন্টস গুলি যদি কোনো এগ্রিমেন্টের মধ্যে যদি এই এলিমেন্টস গুলি থাকে তাহলে এটা আইন দ্বারা বলবৎযোগ্য, তাহলে এটা বলবৎযোগ্য। তাহলে আমরা যদি লিখি যে এগ্রিমেন্ট এর সাথে, এগ্রিমেন্টের সাথে যে এলিমেন্ট গুলি থাকার কথা, এলিমেন্টস গুলি থাকার কথা এটা আছে, এই এলিমেন্ট গুলি ফুলফিল করে। যদি এলিমেন্টস গুলি ঠিক থাকে তাহলে এটা এনফোর্সেবল। তাহলে এনফোর্সেবল বাই ল। এগ্রিমেন্টের মধ্যে যে এলিমেন্টস গুলি থাকার কথা তা যদি থাকে তাহলে এটি এনফোর্সেবল বাই ল।
আর আমরা এর আগে দেখেছি এনফোর্সেবল বাই ল হলেই সেটা কন্ট্রাক্ট হয়ে যায়, এনফোর্সেবল ল হলেই কন্ট্রাক্ট হয়ে যায়। তাহলে আমাদের এই মুহূর্তে জানতে হবে সেই এলিমেন্টস গুলি কি, যে এলিমেন্টস গুলি ছাড়া চুক্তি হয় না, কন্ট্রাক্ট হতে পারে না, এর নাম হয় শুধু এগ্রিমেন্ট, আর এলিমেন্টস গুলি থাকলে তার নাম হয় কন্ট্রাক্ট। আজকে আমরা ক্লাসে এই এলিমেন্টস গুলি একটু শিখব। প্রথম এলিমেন্ট 1 নাম্বার কিসের ভিতর থাকতে হবে? এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। একটা এগ্রিমেন্টের মধ্যে এই এলিমেন্ট থাকতে হবে। এই সব যতগুলি এলিমেন্টস আছে এই এলিমেন্টস গুলি এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। কি কি এলিমেন্টস? 1 নাম্বার এলিমেন্ট হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। যে একটা চুক্তিতে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ থাকতে হবে। সেই দুই পক্ষের এক পক্ষ কোনো একটা প্রস্তাব করবে আর আরেক পক্ষ সেটাকে স্বীকৃতি দিবে, অ্যাকসেপ্ট করবে। আমি বললাম সাব্বির হোসেনকে, আমাদের ক্লাসের যে ছাত্র সাব্বির হোসেনকে বললাম যে সাব্বির, আমি আমার এই মোবাইল ফোনটা বিক্রি করব 5,000 টাকা, আপনি কি কিনবেন? এটা আমি অফার করলাম। সাব্বির বললো হ্যাঁ স্যার, আমি আপনার এই মোবাইল ফোনটা 10,000 টাকায় কিনতে রাজি আছি। তাহলে সাব্বির অ্যাকসেপ্ট করলো। এরকম এক পক্ষ প্রস্তাব করবে আর এক পক্ষ অ্যাকসেপ্ট করবে, এটা একটা এলিমেন্ট। এই সবগুলি এলিমেন্ট থাকতে হবে, এগুলি প্রত্যেকটাই থাকতে হবে। আমরা একটা এলিমেন্ট আমরা পেলাম। হ্যাঁ, দুই পক্ষের যে সম্মতিতে এক পক্ষ কিছু প্রস্তাব করেছে আর এক পক্ষ তার সম্মতি করেছে, অ্যাকসেপ্ট করেছে। সুতরাং আমার 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে, অফার অ্যাকসেপ্টেন্স 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে। বোঝা যাচ্ছে? আপনাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে স্যার। না স্যার। জি, কারো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম এলিমেন্ট। এখন ধরেন আমি সাব্বিরের উদাহরণ দিয়েছিলাম যে সাব্বির, আমি আমার মোবাইল ফোনটা 10,000 টাকা বিক্রি করতে চাই, এটা কি অফার না অ্যাকসেপ্টেন্স? বলেন তো কেউ। এটা একটা অফার। অফার স্যার, অফার হবে স্যার, অফার। এই তো বুঝে গেছেন, ইনশাআল্লাহ আইনে ঢুকে গেছেন। তাহলে এটা একটা অফার। কিন্তু সাব্বির কোনো অ্যাকসেপ্টেন্স দিল না, সাব্বির কোনো কিনবে কি কিনবে না কোনো কথা বললো না। স্যার রেসপন্স দেয় নাই। হ্যাঁ, রেসপন্স করে নাই। আর রেসপন্স করে নাই, শোনা দেন, তাহলে এগ্রিমেন্ট হবে না। তাহলে প্রথম যে শর্ত, এগ্রিমেন্ট এনফোর্সেবল হতে হলে দুইটা থাকা লাগবে। তাহলে এই অফার এর আছে কিন্তু অ্যাকসেপ্টেন্স নাই, তাহলে এইটা চুক্তি হবে না। 1 নাম্বার শর্ত। বাকি 2 থেকে 9 নাম্বার সব যদি ফুলফিল করে, বলবেন ওইগুলো নামাই নিয়ে যাইতে, বাকি সব ফুলফিল করে, কিন্তু এই খালি অ্যাকসেপ্টেন্সটা নাই, তাহলে কি চুক্তি হবে? না স্যার। না স্যার। বলে না যে আমার গাড়িটা সব ঠিক আছে, গাড়ির সব ঠিক আছে কিন্তু ব্রেক নাই, তাহলে ব্রেকটা মানে যখন চলে এটা ঘুরে নড়াইল যাচ্ছি, খুব 100 গতিবেগে চালাইলাম কিন্তু ব্রেক নাই, সোজা খালে নদীর ভিতরে চলে যাবে, শেষ। তাহলে এরকম অফার এন্ড অ্যাকসেপ্টেন্স 2 হাতের তালি দেওয়ার মতো। এক হাত আছে
আর এক হাত নাই, তালি হবে, শব্দ হবে? হবে না। দুই হাতের তালি বাজাইতে হলে দুইটা হাত লাগবে, তাহলে এক হাত আছে আর এক হাত নাই, এটা হবে না। সুতরাং 1 নম্বর শর্ত হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এগুলির উপরে আবার ডিটেইলড আলোচনা হবে। আমাদের এই এই ল পড়াটা খুব ধারাবাহিক, একটার সাথে আর একটা লিঙ্ক করা, সিকলের মতো, দেখবেন একটার সাথে একটা লিঙ্ক করা। এই অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এখন ডিটেইলড পড়তে হবে আমাদের, হ্যাঁ, অফার এবং অ্যাকসেপ্টেন্সটা ডিটেইল পড়তে হবে। কারণ কারণ দেখা যাবে যে আমি অফার করলাম একজনকে, আপনাদের ছাত্রকে, যেমন মোবাইল ফোন বিক্রি করব, আরেকজন সে সম্মতি দিলে এমন ভাবে যে সম্মতিটা আসলে সে সম্মতি দিয়েছে, কিন্তু সে মোবাইলে SMS করে দিয়েছে। এখন তো তো এটা কি হবে যে এটা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স না থাকলে চুক্তি হবে না, 1 নম্বর শর্ত বা কন্ডিশন। আর এই কন্ডিশন কিন্তু এসেনশিয়াল এলিমেন্টস, এই জন্য এটাকে হেডলাইনে লেখা হয়েছে এসেনশিয়াল এলিমেন্টস অফ এ কন্ট্রাক্ট। চুক্তি হতে হলে এই উপাদানগুলি থাকতে হবে। মানে 1 নাম আমরা শিখে ফেললাম, এবার এটার আবার বিস্তারিত শিখতে হবে। এটা তো খালি হেডলাইনটা শিখলাম, আমরা আগে হেডলাইনগুলি শিখে বিস্তারিত সহজ হয়ে যাবে। 2 নম্বর, ইন্টেনশন টু লিগাল রিলেশনশিপ। ইন্টেনশন টু লিগাল রিলেশনশিপ, এটা হলো 2 নাম্বার এলিমেন্টস। এইটাও যদি না থাকে, কিন্তু অফার আছে, অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু 2 নাম্বার ইন্টেনশন টু লিগাল রিলেশনশিপ নাই, তাও চুক্তি হবে না। চুক্তি হতে হলে সবগুলি থাকা লাগবে। তাহলে ইন্টেনশন টু লিগাল রিলেশনশিপ বলতে কি বোঝায় একটু আমাদের বোঝা দরকার। ইন্টেনশন হলো ইচ্ছা, টু লিগাল রিলেশনশিপ, লিগাল মানে আইনগত, রিলেশনশিপ মানে সম্পর্ক, একটা আইনগত সম্পর্কের সৃষ্টি। চুক্তিতে একটা আইনগত সম্পর্কের সৃষ্টি, এটার ইন্টেনশন থাকতে হবে। আইনগত সম্পর্কের সৃষ্টি এরকম একটা শর্ত। এখন আমরা একটু বুঝি যে এই লিগাল রিলেশনশিপ বলতে কি বোঝায়। লিগাল রিলেশনশিপ বলতে এই বোঝায় যে চুক্তিতে যে দুটো পক্ষ, চুক্তিতে যে দুটো পক্ষ থাকবে, এই 2 পক্ষ এমনই একটা বিষয়ে অফার এবং অ্যাকসেপ্টেন্স দিতে চাচ্ছে যে বিষয়টা আইন যদি এটাকে এনফোর্স করে, তাহলে 2 জন ব্যক্তির মধ্যে একটা আইনগত সম্পর্ক সৃষ্টি হবে, আইনগত একটা সম্পর্কের সৃষ্টি হবে। ফর এক্সাম্পল, আমি আমার বাসা আপনাকে মাসিক 10,000 টাকা ভাড়া দিতে চাই, এটা হলো প্রস্তাব, অফার। অ্যাকসেপ্টেন্স হলো আপনি বললেন যে আমি 10,000 টাকা ভাড়া নিতে রাজি আছি, তাহলে হলো অ্যাকসেপ্টেন্স। এখন লিগাল রিলেশনশিপটা কি? লিগাল রিলেশনশিপ হলো এই চুক্তিটা যদি হয়, তাহলে আমি হব বাড়িওয়ালা আর আপনি হবেন ভাড়াটিয়া। এই 2 পক্ষের আমার কিছু আইনগত দায় দায়িত্ব থাকবে, যে আপনাকে নির্ঝঞ্ঝাট একটা বাসা আপনাকে থাকার পরিবেশ করে দিতে হবে, আর আপনার কিছু দায় থাকবে যে আপনি এই বাসার ভাড়া থাকবেন, মাস শেষে ভাড়ার টাকা জমা দিবেন। এটাকেই বলে আইনগত রিলেশনশিপ। আরো একটা এক্সাম্পল দেই, আপনাকে আমি একটা চাকরি দিলাম, 2 লাখ টাকা বেতনে একটা চাকরি দিলাম, যদিও ইনশাল্লাহ আপনারা 2 লাখ টাকা থেকে অনেক বেশি পাবেন, আপনাদের সময় যখন চাকরিতে ঢুকবে অনেক বেশি পাবেন ইনশাল্লাহ। তো 2 লাখ টাকার একটা চাকরি আপনাদের দিলাম,
এখন চাকরি চুক্তি সই হওয়ার পরে আমি প্রস্তাব দিলাম, আপনি স্বীকৃতি দিলেন, চাকরি আপনার হয়ে গেল, আপনি জয়েন করলেন। এখন আমাদের লিগাল রিলেশনশিপ তৈরি হয়েছে। কি সেটা? আমি হচ্ছি এমপ্লয়ার, আপনি হলেন এমপ্লয়ি। আমার দায়িত্ব হলো আপনাকে কর্ম পরিবেশ করে দেওয়া, আপনি সেখানে কাজ করবেন, আপনাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হবে, করবেন। আপনার কাজ হলো মনোযোগ দিয়ে আপনি সেই কাজগুলো সুন্দরভাবে করবেন। আপনাকে মাস শেষে আমার বেতনটা দিয়ে দিতে হবে, আপনি মাস ভরে কাজ করবেন, নিয়ম অনুযায়ী কাজ করবেন। এই যে কর্মকর্তা কর্মচারী একটা সম্পর্ক, এটা লিগাল রিলেশনশিপ। আপনি যদি উল্টাপাল্টা কোনো কাজ করেন, আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে পারবো। আমি যদি উল্টাপাল্টা কাজ করি, আমার বিরুদ্ধেও আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এটাকে বলে লিগাল রিলেশনশিপ। তাহলে চুক্তির মধ্যে এই লিগাল রিলেশনশিপটা থাকতে হবে। এখন আমরা কিছু দেখি যে কোথায় লিগাল রিলেশনশিপ নাই। আমি বললাম যে চলেন ছাত্র ভাই সিনেমা দেখতে যাই, আপনাকে বললাম চলেন সিনেমা দেখতে যাব, বসুন্ধরা স্টার সিনেমা কমপ্লেক্স স্টার, ওখানে যাব, হলিউডের মুভি দেখতে যাব। আপনাকে প্রস্তাব দিলাম, আপনি স্বীকৃতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে স্যার চলেন যাব। এইটা কোনো লিগাল রিলেশনশিপ তৈরি হয়নি। আমি যদি এইটা রাজি হওয়ার পরে বা আপনি রাজি হওয়ার পরে, আপনি আইনগতভাবে আপনার নাম কি আর আমার নাম কি, ওখানে যেরকম বললাম বাড়িওয়ালা, ভাড়াটিয়া, কর্মকর্তা, কর্মচারী, এরকম ধরনের অনেক, গাড়ির মালিক, প্যাসেঞ্জার, এরকম যে আপনি একটা কোচে দেশের বাড়িতে যাচ্ছেন, যে গাড়ির মালিক একটা কর্তৃপক্ষ আর আপনি প্যাসেঞ্জার, এরকম। কিন্তু এই যে সিনেমা দেখতে যাই, চলেন অমুক জায়গায় বেড়াতে যাই, চলেন এটা করি, এটা নিছক মনের ইচ্ছা। এই কাজ করা না করাতে আইনগত কোনো রিলেশন তৈরি হয় না, আর তার থেকে কোনো চুক্তিও হয় না। এটা কোনো চুক্তি নয়। এইটা আমি রাজি হওয়ার পরে যদি আমি না যাই বা আপনি যদি না যান, আপনার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না যে উনি সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, যেতে চাচ্ছে না, মামলা করে দিলাম একটা। এটা করা যাবে না। বা আমি যদি না যাই, আপনিও মামলা করতে পারবেন না, কারণ এখানে কোনো লিগাল রিলেশনশিপ তৈরি হয়নি। লিগাল রিলেশনশিপ হলো দুই পক্ষের মধ্যে চুক্তিটা হলে আপনার কিছু আইনগত অধিকার দায় দায়িত্ব থাকবে, আমারও কিছু আইনগত অধিকার দায় দায়িত্ব থাকবে। এটাকে বলে লিগাল রিলেশনশিপ। বোঝা গেছে? এই চুক্তিতে যে প্রস্তাব স্বীকৃতি যেটা হবে, সেই প্রস্তাব স্বীকৃতির বিষয়বস্তুটা লিগাল রিলেশনশিপের মাধ্যমে হতে হবে। বোঝা যাচ্ছে? আপনাদের কারোর কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। আমাকে আপনারা কোশ্চেন করতেই পারবেন যে কোনো সময়, স্যার এই জিনিসটা বুঝিনি, কোনো সমস্যা নেই। আচ্ছা, লফুল কনসিডারেশন 3 নাম্বার। চুক্তিতে একটা উভয় পক্ষের কনসিডারেশন থাকতে হবে। আইনসম্মত বিবেচনা। হ্যাঁ, বিবেচনা থাকতে হবে। প্রতিদান, বাংলায় কনসিডারেশনের বাংলা হলো প্রতিদান, আইনগত প্রতিদান। আপনি কিছু দিবেন, আপনি কিছু পাবেন। আমি কিছু দিব, আমি কিছু পাবো। যেমন মোবাইল ফোন বিক্রি করার কথা বলেছি, আপনি পাবেন মোবাইল ফোন আর আমি পাবো টাকা। আপনি দিবেন টাকা, আমি দিব মোবাইল ফোন। তাহলে প্রতিদান হচ্ছে, আমার প্রতিদান হচ্ছে মোবাইল ফোন, আপনার প্রতিদান হচ্ছে টাকা। এই প্রতিদান থাকতে হবে। খালি থাকতে হবে না, এটা আইনগত প্রতিদান থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম, আপনি হত্যা করবেন, তাহলে আমার প্রতিদান হচ্ছে টাকা আর আপনার প্রতিদান হলো হত্যা করা মানুষ। কিন্তু আপনার প্রতিদানটা ইললিগাল,
আমার প্রতিদান টাকা দেওয়া এটা লিগাল, কিন্তু আপনার প্রতিদানটা ইললিগাল। এই ইললিগাল কনসিডারেশনের জন্যই চুক্তিটা হবে না। একজন কিছু দিবে আর সে কিছু পাবে, এই দুইটা বিষয়ই প্রথম তো প্রতিদান থাকতেই হবে, যে কিছু আপনাকে আমি একটা বই দিব আপনাকে, আপনি আমাকে 500 টাকা দিবেন, কিন্তু আপনাকে আমি বই দিব কিন্তু আপনি কিছু দিবেন না, এটা চুক্তি না, এটা চুক্তি হবে না। আপনাকে একটা বই দিলাম, আপনি কোনো টাকা দিবেন না, কিছু করবেন না, এটা কোনো চুক্তি না। যদি বলেন তাহলে এটা কি, এটাও জানি না এটা কি, এটা বই ধার দিবেন আর কি। এখন এই আপনি কিছু দিবেন, আমিও কিছু দিব, এই কিছুটাই হলো কনসিডারেশন, কিছুটাই হলো কনসিডারেশন। হ্যালো, ও আচ্ছা, হ্যাঁ বলবেন যে আমি একটা ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, কিছু বললে বলে ফেলতে পারেন, আর না হলে পরে বলতে পারেন। না আমি একটা ক্লাসে কিছু বলবেন আপনি, একটু যে পড়াচ্ছি তো সংক্ষেপে কিছু হলে বলে ফেলেন। আচ্ছা পরে এক সময় দিয়ে, আমি আজকে সারা রাত 9টা পর্যন্ত আমার একদম একটানা ব্যস্ত, আর একদিন আপনি ফোন দেন। জি জি আছে। তো কনসিডারেশন থাকতে হবে, হ্যাঁ হলো 1 নম্বর শর্ত। 2 নম্বরে হলো কনসিডারেশন ছাড়া চুক্তি হবে না, এটা হলো প্রাথমিক কথা। আর এই কনসিডারেশনটা হতে হবে লিগাল, লফুল। বলতেছিলাম যে মানুষ খুন করা, এটা আপনি তো একটা কাজ করেই দিচ্ছেন আমার, যেমন আপনি অফিসে আমার কাজ করে দিবেন, আমি আপনাকে টাকা দিব, এমপ্লয়ার, এটাও যেমন একটা কাজ। রাস্তার মধ্যখানে গর্ত করবেন, এটাও একটা কাজ, কিন্তু এই কাজটা ইললিগাল, এই জন্য চুক্তি হবে না। ইললিগাল কনসিডারেশন ইজ নো কনসিডারেশন। বোঝা গেছে? Yes, sir. Okay. জি ভাই, তো লফুল কনসিডারেশনের পরে ক্যাপাসিটি অফ পার্টিস। ক্যাপাসিটি হচ্ছে যোগ্যতা, ক্যাপাসিটি অফ পার্টিস অর ক্যাপাসিটি টু পার্টিস একই কথা। পার্টি মানে কি? পার্টি মানে সামবডি, দলীয় দল বা, হ্যাঁ তো পার্টি ওই দল না, ক্যাপাসিটি হলো চুক্তির যে দুইটা দল কিন্তু চুক্তির অফার করে আর যে অ্যাকসেপ্টেন্স নেয় আর কি দুইজনের মধ্যে। রাইট, একদম রাইট। থ্যাংক ইউ।
একজন অফার করেছে এই একটা পার্টি, অ্যাকসেপ্টেন্স দিয়েছে সে আরেকটা পার্টি, এই পার্টি, এই দুই পার্টির যোগ্যতা থাকা লাগবে। মানে আওয়ামী লীগ আর বিএনপির যোগ্যতা থাকতে হবে তা না। চুক্তি যে বিষয়ে চুক্তি হবে সেই চুক্তির দুইটা পক্ষের মধ্যে তাদের যোগ্যতা থাকা লাগবে। এখন বলে কি যোগ্যতা থাকা লাগবে? আমরা কিন্তু এগুলি জাস্ট এমবিবিএস ডাক্তারের মতো পড়ছি, ভাষা ভাষা এগুলি প্রত্যেকটাই আবার আলাদা আলাদা চ্যাপ্টার, প্রত্যেকটাই আবার আলাদা আলাদা, এটা সুবিধা অসুবিধা এরকম বিভিন্ন বিষয় পড়া হবে। এখন জাস্ট খালি নর্মালি পড়ে যাচ্ছি যে এটা এই বোঝায়, কিন্তু প্রত্যেকটা বিষয়েই অফার অ্যাকসেপ্টেন্স এটা একটা চ্যাপ্টার, লিগাল রিলেশনশিপ একটা চ্যাপ্টার, কনসিডারেশন একটা চ্যাপ্টার, ক্যাপাসিটি টু পার্টি আর একটা চ্যাপ্টার। এগুলি সব এগুলি চুক্তি আইন পুরোটাই। তাহলে ক্যাপাসিটি কি? ক্যাপাসিটি হলো চুক্তি সম্পাদন করার যোগ্য থাকা লাগে। স্যার আপনি ফার্স্টে যেমন বললেন যে আমি চিটাগাং পাঠাবো কিন্তু আমার পেনই নাই, আমি কিভাবে কন্ট্রাক্টটা নেব, এরকম বিষয়। এটাও একটা একদম পারফেক্ট ঠিক। আবার তো আমি প্লেনের মালিকও না, প্লেন কোম্পানির ম্যানেজারও না, প্লেন কোম্পানির আমি ওই যে ডিলার ডিস্ট্রিবিউটর কি কি থাকে এগুলিও না, আমি শুধু দিন ইসলাম, আমার কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, আপনাদের আমি চিটাগাং পৌঁছে দেবো 1 ঘন্টায়। এইটা কি যোগ্যতা হলো না? এই তো এরকম ক্যাপাসিটি থাকা লাগবে। আপনাদের পড়াতে হবে, একজন টিচার আপনাদের পড়াবে, তাহলে আইসিএবি টিচার নিয়োগ করবে। টিচার নিয়োগ করবে কি জন্য? আইসিএবি অফার করলো যে ভাই আপনি কি পড়াতে পারবেন, যদি পড়ান তাহলে রাজি থাকলে 10,000 টাকা দিব। উনিও বললেন যে হ্যাঁ আমি পড়াবো, কিন্তু উনার পড়ানোর ক্যাপাসিটি নাই, কারণ উনি এই বিজনেস ল বোঝেন না বা এই বিষয়ে উনি কোনোদিন পড়ালেখাই করেন নাই, তার মানে ওনার তো ক্যাপাসিটি নাই। তাহলে এইটা ইনক্যাপাসিটেড, এই ব্যক্তি এই চুক্তি বাতিল। এখানে আরো ডিপলি যদি বলি সেটা হলো ক্যাপাসিটি চুক্তি সম্পাদন করার যোগ্যতার ব্যাপারে আইন কিছু বিষয় বলে দিয়েছে যে এই ব্যক্তিগুলি একেবারে ক্যাপাসিটি নাই, ইনক্যাপাসিটেড টু এন্টার ইনটু কন্ট্রাক্ট। কিছু আইন লোকের নাম বলে দিয়েছে, সেই লোকগুলি হলো বাচ্চা ছেলে পেলে, বাচ্চা ছেলে মেয়ে, অর্থাৎ মাইনর, ইংরেজি হলো মাইনর। মাইনরের চুক্তি সম্পাদন করার ক্যাপাসিটি নাই। মাইনর হলো বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর হয় নাই এই জাতীয় ছেলে বা মেয়ে, এটা ইনক্যাপাসিটেড টু এন্টার ইনটু এনি কন্ট্রাক্ট, চুক্তি সম্পাদন করার অযোগ্য। সুতরাং যেহেতু 18 বছর না হলে চুক্তি করা যায় না, এই ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু বিক্রি করতে চায়, এই ব্যক্তি যদি জমি বিক্রি করতে চায় আপনার কাছে, এটা চুক্তি হবে না। এই ব্যক্তি যদি লোন নিতে চায় আপনার কাছ থেকে বা আপনি যদি তাকে কিছু দিতে চান, এই চুক্তি বাতিল। আমরা শুরু বলছি যদি এনফোর্সেবল না হয় তাহলে কিন্তু বাতিল। তো এনফোর্সেবল তো হবে না, মাইনরের সাথে চুক্তি বলবৎযোগ্য না, তাহলে বাতিল হয়ে যাবে মাইনর। তারপরে হচ্ছে আনসাউন্ড মাইন্ড, মস্তিষ্ক বিকৃত লোক, মাথা ঠিক নাই, ব্রেন কাজ করে না, এখন একটা বলে পরে আর একটা বলে, এরকম এই জাতীয় মানুষ ইনক্যাপাসিটেড, চুক্তি সম্পাদন করার যোগ্যতা নাই। এরকম আইন আরো কিছু ব্যক্তিদের কথা বলেছে, বলেছে দেউলিয়া ব্যক্তি, কোনো ক্ষেত্রে ঋণ খেলাপি ব্যক্তি, এরকম কিছু ব্যক্তির আছে। আর এছাড়া আমরা এর আগে যে কটা এক্সাম্পল দিলাম, যে কাজের জন্য যে যোগ্য সেই কাজের জন্য সে হতে হবে, যে কাজের যেটা অডিট করে দিতে হবে। এখন অডিট করলে তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে। এখন একজন বলল যে হ্যাঁ আপনার অডিট আমি এত টাকা করে দেব, কিন্তু ইজ নট এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাহলে তো এটা ইনক্যাপাসিটেড, সেটাও হবে। যাই হোক, এই উভয় পক্ষের দুই পক্ষেরই চুক্তি সম্পাদন করার যোগ্যতা থাকা লাগবে। তাহলে ক্যাপাসিটি টু পার্টি আমরা প্রাইমারি ধারণা পেলাম, এটা জাস্ট প্রাইমারি ধারণা দিচ্ছি আপনাদেরকে। ফ্রি কনসেন্ট, চুক্তি সম্পাদন করতে হলে দুই পক্ষের ফ্রি মানে স্বাধীন, ফ্রি মানে স্বাধীন, স্বাধীন চুক্তি, স্বাধীন কনসেন্ট
চুক্তি বলা যাবে না, কনসেন্ট হলো সম্মতি, সায়। আচ্ছা জি স্যার, সম্মতি। সম্মতি, সায়, ইচ্ছা, এটা স্বাধীন ইচ্ছা প্রকাশ করতে হবে। চেপে ধরে বন্দুকের মাথায়, গুলির মাথায় আপনার কাছ থেকে আমি বাড়ি গাড়ি লেখায় নিলাম, এটা হয়তো গান পয়েন্টে নিতেই পারি, কিন্তু এটা কি স্বাধীন? আপনি কি এই বাড়িতে স্বাধীনভাবে লিখে দিয়েছেন? দেন নাই, তাহলে এটা ফ্রি কনসেন্ট হয় নাই, এই চুক্তি বাতিল। আপনি ছাত্র, শিক্ষক, উকিল, মক্কেল, এদের ভিতরে একটা রিলেশন আছে। একজন উকিল আর তার মক্কেল, এদের ভিতরে একটা রিলেশন আছে। এখন এমন একটা সময় থাকে যে সময় এই উকিল সাহেবকে লাগবেই, এই সময় উনি এমন একটা প্যাঁচ ধরলো যে এত টাকা না দিলে আমি করব না। তখন তার ক্লায়েন্ট হয়তো বা সিপা কলে পড়ে বলবে যে ঠিক আছে আমি এটা দিতে রাজি হলাম, কিন্তু সে ফ্রি কনসেন্ট দেয় নাই, সে ঠেকা বশত দিয়েছে। ডাক্তার আর হলো চিকিৎসক, ডাক্তার করলো কি, রুগীকে ভিতরে নিয়ে অপারেশন করবে, ভিতরে নিয়ে কি করলো, অপারেশন করলো, পেট কেটে ফেললো, কেটে বাইরে এসে বলতেছে, ছবি দেখায় যে এই অবস্থা আপনার বাবার বা আপনার আত্মীয়, এই অবস্থা। এখন যদি আপনি আমাকে 10 লাখ টাকা না দেন তাহলে আমি কিন্তু বাকি কাজটা করতে পারছি না, খুব সমস্যা। এই মুহূর্তে তো আপনি আর কার কাছে যাবেন? এই রোগী নিয়ে কি আর একজনের কাছে যেতে পারবেন? তো সুতরাং আপনি রাজি হয়েই যাবেন যে ঠিক আছে আমি এটা দিব, কিন্তু এটা তো আপনি ফ্রি কনসেন্ট দেন নাই, ঠেকায় বশত আপনি কনসেন্ট দিয়েছেন। এরকম তো হয়, আপনাকে জোর করে ধরে কলমে আপনার স্বাক্ষর নিয়ে চলে গেল, যে এরকম আপনার বাড়ি গাড়ি সব কিনে নিয়ে গেলাম জোর করে। এই এই জাতীয় কাজকে ফ্রি কনসেন্ট বলে না। তো ফ্রি কনসেন্ট না হলে চুক্তি বাতিল হয়ে যায়, কারণ আমরা প্রত্যেকটাই দেখছি যে প্রত্যেকটাই কিন্তু এলিমেন্টস, এ না থাকলে সেইটা আমরা বলছি না থাকলে ভয়েড, বাতিল। একটা চুক্তিতে যে সম্মতি থাকবে, যে সম্মতি থাকবে, এই সম্মতিটা ফ্রি থাকতে হবে। ফ্রি কনসেন্ট নষ্ট হয় কি দিয়ে? সেটা হলো বল প্রয়োগ, ক্ষমতা প্রদর্শন, ভীতি প্রদর্শন, ভয় ভীতি দেখানো, হুমকি ধামকি, বিভিন্ন ভয় দেখানো, এইসব কারণে কনসেন্ট ফ্রি থাকে না। যদি সব ঠিক থাকে, অফার আছে, অ্যাকসেপ্টেন্স আছে, লিগ্যাল রিলেশনশিপ আছে, লফুল কনসিডারেশন আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু কনসেন্টটা ফ্রি ছিল না, তাহলে চুক্তি হবে না। আপনারা দলিলে বা যে কোনো চুক্তি নিশ্চয়ই আপনারা পড়েছেন দু একটা, সেখানে লেখা থাকে সর্বনিচে যে এই দলিলের মর্ম অর্থ বুঝে স্বাধীন সম্মতিতে বিনা প্ররোচনায় আমি স্বাক্ষর করলাম। এটা লেখা দেখেন নাই আপনারা? দেখছি স্যার। তাহলে এই জন্য লেখা থাকে। অপূর্ব হাওলাদার আপনি দেখেছেন তো, এই জন্যই চুক্তিতে এটা লেখা থাকে, কারণ এটা চুক্তির একটা শর্তই হচ্ছে কনসেন্টটা হবে ফ্রি। এইবার হচ্ছে 6 নাম্বার, লিগালিটি অফ অবজেক্ট। চুক্তির উদ্দেশ্য, অবজেক্ট উদ্দেশ্য, আইনের উদ্দেশ্য, এটা আইন অনুগ হতে হবে। চুক্তির উদ্দেশ্যটা হতে হবে আইন অনুগ। আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি রাস্তার মধ্যেখানে গর্ত করে রাখবেন, চুক্তির উদ্দেশ্য হলো গর্ত করে রাখা, এটা বেআইনি কাজ। মানুষ খুন করার জন্য আপনাকে টাকা দিব, এই কাজটা একটা বেআইনি কাজ, এটা ইললিগাল অবজেক্টিভ, এর উদ্দেশ্যই ভালো না। আমি
আপনাকে টাকা দিব কিন্তু কিছু আইন বহির্ভূত কিছু কাজ করার জন্য। এই চুক্তির যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা যদি ইললিগাল হয় তাহলে এই চুক্তি বাতিল হবে, এটা সঠিক উপাদান নাই বলে গণ্য হবে। সার্টেইনিটি, চুক্তির বিষয়বস্তু পরিষ্কার হতে হবে, সার্টেন, নির্দিষ্ট হতে হবে। আমি আপনাকে একটা ঘর ভাড়া দিলাম, আপনাকে লিখলাম একটা ঘর ভাড়া দেওয়া হলো 10,000 টাকা। কোথায় ঘর? সে ঘর কোথায়? এটি কি নারায়ণগঞ্জ না গোপালগঞ্জ না নড়াইল নাকি রংপুর? অনির্দিষ্ট। এটা কত বড়? এটা কি এক রুমের ঘর না 5 রুমের ঘর? এটা কি 50 স্কোয়ার ফিটের ঘর নাকি 500 স্কোয়ার ফিটের ঘর? এই বিষয়গুলি সার্টেইন থাকতে হবে। আপনি চুক্তি করলেন যে আমি সবই নিশ্চিত করলাম যে ঢাকার মিরপুরের অমুক জায়গার অমুক নাম্বার ফ্ল্যাট, অমুকের উপরে এত তালা, এই সেই সব লিখলাম, কিন্তু ভাড়া কত টাকা? আপনি বললেন স্যার লেখেন কিছু দিব। আপনি লিখলেন কিছু টাকা ভাড়ায়, যে ভাড়া নেওয়া হলো। জি আসসালামু আলাইকুম স্যার, হালিম ভাই, আব্দুল হালিম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু অডিওতে এত ছাড়তে হবে, এই জন্য আমি অনুমতি নেই, দু এক কথা বলে আমি বিদায় নিই। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ অ্যাটেনশন প্লিজ। মূলত আমি এই ক্লাসে ঢোকার কারণ যে আজকে যে ক্লাসটা, এটা অত্যন্ত মর্যাদাবান এবং সুন্দর ক্লাস। আপনারা হয়তো জানেন, গতকালকে আমি বলে দিয়েছিলাম যে সকলেই আমাদের দিন ইসলাম স্যারের ক্লাসে থাকবেন, একটা ক্লাস লস হলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমাদের সম্মানিত রিসোর্স এবং বেস্ট অফ দ্য বেস্ট আমাদের স্যার সামনে আছেন। আপনারা যে বিজনেস ল বই পড়বেন, যেটা আপনার হাতে সাজেস্টেড অ্যান্সার বই, এটা প্রিপারার, রাইটার, রিভিউয়ার স্যারই। কর্পোরেট লস অ্যান্ড প্র্যাকটিসেস প্রফেশনাল লেভেলে যেটা পড়বেন সেটাও উনি। দ্যাট মিনস আমাদের পার্মানেন্ট হাইলি রিসোর্স হিসেবে লস, কর্পোরেট লস, এই মর্যাদাবান রেসপেক্টফুল আমাদের টিচার দ্বারা আমরা করিয়ে থাকি। তো কাজে এই সুযোগ সব সময় পাওয়া যাবেন না। স্যার ইদানিং অত্যন্ত ব্যস্ত হয়ে গেছেন, আমরা ফুল ক্লাস দিলেও স্যার হয়তো সময় দিতে পারতেছেন না এবং অনেক সময় বিরতি চাচ্ছেন। তো এই জন্য আমরা যদি স্যারকে হয়তো স্যারের মতে যদি এগ্রি করি, তাহলে হয়তো আপনারা এই সুযোগ পাবেন না, এই জন্য রাখা। আপনি ধরে নেন শুক্রবার এই সময় থাকবে 3টা থেকে 6টা। স্যার যদি বলেন আমরা যে শিডিউল দিই, আর অসুবিধা হলে আমরা পরে রিশিডিউল করলে অবশ্যই জানাবো। আর যেটা বলার হলো যে বই আছে, ঠিক আছে, বই কোথায় কি আছে এগুলো নখদর্পণে, তো যেভাবে বলেন এটা পয়েন্ট আকারে সুন্দর করে মাথায় এবং কাগজে নিয়ে নেন। আর আশা করা যায় ইনশাল্লাহ, ইফ ইউ আর টু অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যান্ড ফার্দার appear in the exam, you will success, এটা কোনো অসুবিধাই হবে না। এবং আপডেট যেটা বই, এটা আপনার আমাদের অ্যাভেলেবল, যাদের নাই নিয়ে নিন। সিলেবাস একটা যেটা নতুন হয়েছে আপনাদের বোঝার দরকার নাই, কারণ কি আপনারা নতুন সিলেবাসে পড়তেছেন রিভাইজ, এবং এগুলো সব স্যারের হাতে দিয়ে হওয়া কমিটির মাধ্যমে এবং স্যার এটা ট্রিপ। তাহলে আমি 2টি কথা বললাম। ফার্স্ট হলো কোনো মতেই ক্লাস বাদ দেবেন না, বা আপনারাও হয়তো ইচ্ছা করবেন না, না পারলেও অন্য কোনো আনফরচুনেট সিচুয়েশনে থাকলে অন্য ছাত্রর দ্বারা সেটা কভার করে নেবেন। আর সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনি স্যার থেকে নিয়ে নেন, স্যার যেভাবে বলেন এইভাবে আগান, তাহলেই হয়তো ইনশাল্লাহ আপনার আসল উদ্দেশ্য জানা, লেখাপড়া করা, বিজনেসে অ্যাপ্লাই করা এবং পরীক্ষায় পাস করা, এগুলো হয়ে যাবে। এই লেভেল থেকে এমনভাবে করেন যেন সেকেন্ডটাও আপনার ভিত্তি এখানে হয়ে যায়। আর স্যারের জন্য দোয়া করেন যেন ওনার শরীর সুস্থ থাকে। ধার্মিক মানুষ, আমরাও দোয়া চাই আর আপনারাও দোয়া চান। আর আরেকটা হচ্ছে যে স্যার যেভাবে চায় এইভাবে আপনারা হেল্প করেন, কারণ আমাদের গুটি কয়েক যে রিসোর্স পার্সনের ভিতরে আমাদের এই সম্মানিত স্যার একজন। কাজে উনারা আল্লাহ হায়াত দারাজ করুক, থাকুন, আমাদের সাথেই থাকুন এবং আমরাও আছি। আপনি এখন সার্টিফিকেটে আছেন, পরে হয়তো প্রফেশনাল আসবেন,
কাজেই আমরা সব কিছু একসাথে একটা টিম পরিবার হয়ে করে নিই। আল্লাহ আমাদের সাহায্য করুক। আর ছাত্ররা দোয়া থাকলো, আর স্যার আমিও দোয়া চাই। আমি বিদায় নেই। আসসালাম। জি ধন্যবাদ আলম সাহেব। তো আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে ফিরে যাই। সার্টেনিটি না, যে নিশ্চয়তা থাকতে হবে যে আপনি ঘর ভাড়া চুক্তিতে কত টাকা ভাড়া সেটা লিখলেন না, লিখলেন কিছু, এটা আনসার্টেন। হ্যাঁ, এটা আনসার্টেন। নামাজের বিরতি দিবেন? হ্যাঁ, এই এখনই আমরা 5 মিনিটের মধ্যে আমি বলে আমরা নামাজের বিরতিতে চলে যাবো ইনশাল্লাহ। তো সার্টেনিটি যে ফিগারটা নিশ্চিত থাকতে হবে, যে বিষয়বস্তুটা, চুক্তির বিষয়বস্তুটা উল্লেখ থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে যতদূর সম্ভব। আপনাকে আমি চাকরি দিলাম, কত টাকা বেতন এটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে, যে কিছু বেতন, অনেক টাকা, এগুলি অনিশ্চয়তা, এই জাতীয় বিষয় দিয়ে চুক্তি হয় না। এরপরে হচ্ছে 8 হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স। আমার মনে হয় আমরা না আগাই, এখান থেকে আমরা বাকি অংশটা আমরা নামাজের পরে, আমরা বিরতির পরে আমরা 30 মিনিটের বিরতিতে যাব। এখন বাজে 4:30, আমরা ইনশাল্লাহ 5টায় আবার সবাই এখানে উপস্থিত হব। 30 মিনিটের ভিতরে আপনাদের নামাজ এবং অন্যান্য বিষয়গুলি সেরে নেবেন। জি ইনশাল্লাহ আমরা 30 মিনিটের বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আয়াতুর ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলুন। জি ভাই, আমরা কি এটা কি এভাবে অন থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা অন করেই রেখে দেন আর কি, অথবা আপনি বের হয়ে গেলে আমি আমি লিভ নিলে এটা ক্লাস মিস হয়ে যাবে না। ঠিক আছে। আচ্ছা, স্যারের ক্যামেরাটা কি অফ করে দিতে জানো? স্যারের ক্যামেরা, হুম। স্যারের ক্যামেরা অফ রয়েছে বোধহয়, ইয়ে অন রয়েছে স্যারের, কি বলে, ডিসপ্লে শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা রয়েছে। স্যারের ক্যামেরা অন, মানে ডিসপ্লে শেয়ার করা। আচ্ছা আচ্ছা, দুটোই অন করা। আচ্ছা হ্যাঁ, অফ করা যাবে, বাট সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বুঝতে ভালো হয় আর কি, স্যার আচ্ছা বুঝে হ্যাঁ না হয়তো। হ্যাঁ, ফ্যামিলি দিয়ে আমি দেখে অফ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। নামাজের র্যাঙ্কিং এর দিক দিয়ে সেকেন্ড ইয়ার বড় ব্যবস্থা। সেই সময় সিনেমায় ভিড় হয়েছিল, এই সিনেমাটা বলো তো আনন্দ সিনেমা কোথায়? সিনেমা হল নেই, আর একটা আছে, সেটা হচ্ছে কোন জায়গা থেকে, অনেক সুন্দর, কোন জায়গা क्रिकेट चलो चलो।